গুড ইভিনিং, ওয়েলকাম টু টিএস খান ক্লাসেস। আমি তোমাদের আর কে স্যার। আজকে আমি তোমাদের তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ইংলিশ ক্লাসেস। তোমাদের অনেকের ডিজায়ার ছিল, অনেকের কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট ড্রপ করেছো কি আর কে স্যারের ইংলিশ চাই, তাই জন্য আমি আজকে এসে গেলাম তোমাদের ইংলিশ করানোর জন্য। তো এই ইংলিশের ক্ষেত্রে আজকে আমাদের যে টপিক হবে সেই টপিকটা কিন্তু তোমার পুলিশের ক্ষেত্রে, বিসিএস এর ক্ষেত্রে, সিজিএল এর ক্ষেত্রে, সিএইচএসএল এর ক্ষেত্রে অ্যান্ড যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামিনেশনের সাথে সাথে পিএসসির যে কোনো এক্সামিনেশনের ক্ষেত্রে সেটা কিন্তু ফ্রুটফুল হবে। ঠিক আছে, তো আজকে চলো আজকে আমাদের ইংলিশ ক্লাসটা স্টার্ট করে দিই। তাহলে টপিক কি আমরা আজকে স্টার্ট করব, আগে দেখে নাও। আজকে আমাদের টপিক আছে ইংলিশ। এই একটা ক্লাস যেটা আমি ইংলিশ করাবো আজকে, এই ইংলিশ ক্লাসটা কোন কোন পরীক্ষার জন্য হবে সেটা জাস্ট আমি লিখে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। ফার্স্ট হচ্ছে তোমরা যারা পুলিশের জন্য বলেছো, পুলিশের জন্য হবে স্যার, ঘাবড়ানোর কিছু নেই। সেকেন্ড যারা বলেছো পিএসসির যে কোনো এক্সামিনেশন যা যা হয় তার জন্য হবে। থার্ড যারা বলেছো যারা ডব্লিউবিসিএস দাও, ডব্লিউবিসিএস এর জন্য হবে। ফোর্থ যারা বলেছো যারা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম দাও, সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম, তাদের ক্ষেত্রেও আমরা এই কোর্সটা এনেছি আর এই কোর্সটা ফ্রুটফুল হবে। তাহলে কিছুই বাদ গেল না। অল আই ওয়ান্ট টু সে, তোমাদের সবগুলো পরীক্ষার জন্য যে ইংলিশ লাগে সেটা আমি এই ক্লাসের মাধ্যমে, একটাই ক্লাসের মাধ্যমে সেটা শর্ট আউট করিয়ে দেবো। ওকে, তো আজকে আমাদের যে টপিক আছে সেই টপিকটা ইংলিশের মধ্যে যেটা আমি করাবো সেটা হচ্ছে প্রেপোজিশন। কেন করাচ্ছি সেটা পরে বলবো, আজকে করো। প্রেপোজিশন ওর প্রিপোজিশন যেরমই প্রনাউন্স করতে পারো তুমি, প্রেপোজিশন আমি প্রনাউন্স করি প্রেপোজিশন। ওকে, প্রেপোজিশন জানার ক্ষেত্রে, কোনো কিছু জানার ক্ষেত্রে সবচেয়ে আগে জানতে হয় সেই জিনিসের ডেফিনেশন কি, সংজ্ঞা কি, কাকে বলবো প্রেপোজিশন। যেমন মানুষ কাকে বলবো, তুমি যদি বলো তাহলে মানুষ তাকেই বলবো যার দুটো হাত আছে, যার কি দুটো চোখ আছে, যার দুটো কান আছে, একটা মাথা আছে। দেন দেন তারপরে কি, তারপরে তুমি বলবে বডি আছে, দুটো পা আছে, দেন মাথায় চুল থাকে। আমার নেই, আমি নেড়া থাকি ম্যাক্সিমাম, মানে প্রতি মাসেই নেড়া থাকি, তাই জন্য ওটা আমার কোনো রিজন নেই। আমি নর্মালি প্রতিজ্ঞা করেছি যতদিন না চাকরি হচ্ছে ততদিন আমি নেড়াই থাকবো। অনেকে হয়তো কোয়েশ্চেন করতে পারো স্যার নেড়া থাকেন কেন, প্রতি মাসে আমি নেড়া করি, চাকরি হলে ব্যাস নেড়া কমপ্লিট। চাকরি বলতে বিসিএস। ওকে, তো এনিওয়ে পার্সোনালি আমি কোনো কিছু না জিজ্ঞেস করে না বলে আমি বলছি প্রেপোজিশনের তাহলে সংজ্ঞা জানতে হবে, প্রেপোজিশন কাকে বলবো। তো এই সংজ্ঞা জানার ক্ষেত্রে সবকিছুরই সংজ্ঞা থাকে, তাহলে প্রেপোজিশনের একটা সংজ্ঞা থাকবে। প্রেপোজিশনের সংজ্ঞা যদি বলি ইংলিশে বলি, বাংলায়ও বলবো। আচ্ছা, যারা অনেকের কোয়ারিজ থাকে, অনেক জায়গায় আমি ক্লাস করেছি কোয়ারিজ থাকে, স্যার ইংলিশেই লেখেন কেন। ইংলিশেই যদি পড়ো তাহলে সেটা খুবই ইজি হয়, বুঝতেও সুবিধা হয়। আমি যে ইংলিশটা পড়াচ্ছি সেটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ, এই ইংলিশটাই তোমাদের পরীক্ষার কাজে দেবে। আমেরিকান ইংলিশ, আইরিশ ইংলিশ, দেন নরওয়েগান ইংলিশ, এইসব ইংলিশ কোনো কাজেই দেবে না তোমার, তোমার কাজে দেবে ব্রিটিশ ইংলিশ। তাহলে আমি ইংলিশকে ইংলিশেই পড়াচ্ছি, হ্যাঁ তোমাদের সুবিধার জন্য। ম্যাক্সিমাম জিনিস যেটা টাফ আছে সেটা পুরোপুরি আমি বাংলায় বলবো। ঠিক আছে, ঘাবড়ানোর কোনো ব্যাপারই নেই, ঘাবড়াবেও না। তাহলে প্রেপোজিশন কাকে বলবো, প্রেপোজিশন বলবো প্রেপোজিশন ইজ a word which relates the position of a word with another word, এটা হচ্ছে প্রেপোজিশনের সংজ্ঞা বা ডেফিনেশন। যেরকম আমি একটু আগেই বললাম তোমাদেরকে মানুষের সংজ্ঞা কি, বললাম দুটো কান থাকবে, দুটো পা থাকবে, দুটো হাত থাকবে, একটা মাথা থাকবে, একটা বডি থাকবে, এইসব জিনিস নিয়ে মানুষ। তাহলে প্রেপোজিশনের ক্ষেত্রেও প্রেপোজিশনের সংজ্ঞা এটাই হচ্ছে কি, প্রেপোজিশন হলো এমন একটা ওয়ার্ড মানে কি, ওয়ার্ড মানে হয় শব্দ স্যার। প্রেপোজিশন হচ্ছে এমন একটা শব্দ যে কিনা
রিলেট করবে অন্য দুটো শব্দের পজিশনকে। কাকে রিলেট করবে? পজিশন অফ আ ওয়ার্ড উইথ অ্যানাদার ওয়ার্ড, মানে প্রেপোজিশন তাকেই বলবো যেটা কিনা দুটো শব্দের মাঝখানে রিলেশন তৈরি করে দেবে, বা দুটো শব্দকে অ্যাড করতে সাহায্য করবে, বা দুটো শব্দের মধ্যে এসে তার মিনিংকে ক্লিয়ার করতে সাহায্য করবে, তাকে আমরা বলবো প্রেপোজিশন। তাহলে এই ফর্মুলার শর্ত অনুযায়ী যদি আমি এখানে ইজ ইকুয়াল টু দিয়ে লিখি, তাহলে এটা আসছে আমাদের ফর্মুলার শর্ত অনুযায়ী। এটা হচ্ছে 1 নম্বর ওয়ার্ড, এটা হচ্ছে 2 নম্বর ওয়ার্ড, এটা হচ্ছে 3 নম্বর ওয়ার্ড। তাহলে তিনটে ওয়ার্ডের খেলা আছে প্রেপোজিশনের ক্ষেত্রে, এন্ড আমাদের এখানেও অবশ্যই খেলা হবে কিন্তু, ঠিক আছে? তাহলে আমি ওয়ার্ড লিখছি, ওয়ার্ড, এটা কত নম্বর ওয়ার্ড? এটা তুমি ধরে নাও হাইপোথেটিক্যালি এটা 1 নম্বর ওয়ার্ড লিখলাম। তার সাথে আমি কি লিখলাম? তার সাথে স্যার আরো একটা ওয়ার্ড আছে, তো তিনটে ওয়ার্ডের কথা বলেছেন, তাহলে তিনটে ওয়ার্ডই লিখতে হবে আপনাকে স্যার। লিখলাম স্যার তিনটে ওয়ার্ড। দেন তার সাথে আবার কি আছে স্যার? আরো একটা ওয়ার্ড আছে, লিখে দিলাম আরো একটা ওয়ার্ড, লিখলাম। দেন এই হচ্ছে তিনটে ওয়ার্ড, তাই না স্যার? প্রেপোজিশনের ডেফিনেশন অনুযায়ী সেটাই তো বলছে, a word which relates the position of a word with another word। তার মানে হচ্ছে এই যে ব্যাপারটা, যদি এটাকে এই ওয়ার্ডটা এর সাথেও কানেকশন স্থাপন করবে, এর সাথেও কানেকশন স্থাপন করে দেন কি করবে? সুন্দর একটা মিনিং বের করে দেবে, বা সেন্টেন্স গঠন করতে খুবই হিউজ অ্যামাউন্টে সাহায্য করবে। এটাকেই বলি আমরা প্রেপোজিশন, ঠিক আছে? এবার এর মধ্যে কোনটা প্রেপোজিশন হবে সেটা পরের পাতায় আমি বুঝিয়ে দিচ্ছি, একটু ধৈর্য ধরে বসো। তাহলে আমি কি লিখলাম? আমি লিখলাম এখানে স্যার আপনি লিখেছেন তিনটে ওয়ার্ড, আমি তাহলে সেই তিনটে ওয়ার্ডই এখানে লিখি। একটা ওয়ার্ড, এখানে নাম্বার দিচ্ছি না, একটা ওয়ার্ড, তার সাথে আবার লিখছি এখানে আমি ওয়ার্ড, দুটো ওয়ার্ড হয়ে গেল, তাই না স্যার? দেন তার সাথে আবার এখানে আমি লিখছি একটা ওয়ার্ড, তাই তো? ওয়ার্ড, তিনটে ওয়ার্ড হলো, ঠিক আছে? এই যে ওয়ার্ডটা, মিডিলের ওয়ার্ডটা, যেহেতু আমরা ডেফিনেশনে কি বলেছি, আ ওয়ার্ড হুইচ রিলেটস দ্য পজিশন, এখানে লেখা আছে পজিশন। পজিশন মানে কি? পজিশন মানে যে যার যে জায়গা, জায়গা, পজিশন মানে জায়গা। তাহলে এখানে আ ওয়ার্ড হুইচ রিলেটস দ্য পজিশন অফ আ ওয়ার্ড উইথ অ্যানাদার ওয়ার্ড, মানে দুটো ওয়ার্ডের মধ্যে যে এদের পজিশনকে ঠিক করে দেবে সেটাই হচ্ছে প্রেপোজিশন। তাহলে মিডিলে অবশ্যই আমাদের প্রেপোজিশনকেই লিখতে হবে। এই শর্ত অনুযায়ী আমি লিখলাম মিডিলে প্রেপোজিশন হচ্ছে এটা স্যার, প্রেপোজিশন, ঠিক আছে? এটা হচ্ছে প্রেপোজিশন। তাহলে এর শর্ত অনুযায়ী এখানে যদি এটা হয়, তাহলে এর শর্ত অনুযায়ী এখানে কি হবে, এখানে কি হবে সেটাও দেখার ব্যাপার, এন্ড এর শর্ত অনুযায়ী এখানে কি বসবে সেটাও দেখার ব্যাপার। এবার তিনটে ওয়ার্ডের মধ্যে মিডিলে প্রেপোজিশনটা বসবে, এন্ড মিডিলে বসে এই ওয়ার্ডের সাথে এর কানেকশন স্থাপন করবে, এই ওয়ার্ডের সাথে এর কানেকশন স্থাপন করবে। এটাই তো প্রেপোজিশনের কাজ, এটাই তো ডেফিনেশন বললাম। মিডিলে আমি প্রেপোজিশন বসিয়ে দিলাম, তাহলে মিডিলে যদি এরম ভাবে তোমরা তাকাও সবাই, তাহলে ডান দিকটায় কি ওয়ার্ড বসবে আর বাঁ দিকটায় কি ওয়ার্ড বসবে সেটাই তোমাকে এখন শিখতে লাগবে। আবার বলছি যদি যারা যারা মোবাইলে দেখছো তোমরা মনে করবে প্রেপোজিশনের ডান দিকে কি বসবে, প্রেপোজিশনের বাঁ দিকে কি বসবে। এটাকে আরো একটা ভাষায় বলি, প্রেপোজিশনের পরে কি বসবে, প্রেপোজিশনের আগে কি বসবে, সেটাই তো ওয়ার্ডের খেলা। ওই দুটো ওয়ার্ডের মাঝখানে তো ফাঁকা রেখেছি আমি, গ্যাপ রেখেছি। তাহলে এখানে প্রেপোজিশনের পরে কি ওয়ার্ড বসবে সেটা তোমরা দেখে নাও। এখানে প্রেপোজিশনের পরে বসতে পারে নাউন, এখানে প্রেপোজিশনের পরে বসতে পারে প্রোনাউন। কি বললাম স্যার? প্রেপোজিশনের পরে বসতে পারে নাউন, প্রেপোজিশনের পরে বসতে পারে প্রোনাউন। এক্ষেত্রে কি বসবে স্যার? এক্ষেত্রেও সেম স্যার, প্রেপোজিশনের পরে আপনি বসান, যদি বসাবেন ভার্ব, নো প্রবলেম, ভার্ব বসিয়ে দিলাম। দেন প্রেপোজিশনের পরে আপনি আপনার যদি ইচ্ছে হয় বসানোর, তাহলে আপনি অ্যাডজেক্টিভ বসান, বসিয়ে দিলাম। দেন আপনার যদি ইচ্ছে হয় স্যার আমি নাউন বসাবো, বসিয়ে দিলাম।
দেন আপনার যদি ইচ্ছে হয় স্যার আবার প্রোনাউন কেও এখানে বসাবো, হ্যাঁ বসাতে পারেন, বসান, প্রোনাউন বসিয়ে দিলাম, ঠিক আছে স্যার। কিন্তু এই চারটে ওয়ার্ড বাদ দিয়ে অন্য কিছু আপনি এই জায়গায় বসাতে পারেন না, আর এই দুটো বাদ দিয়ে অন্য কিছু প্রেপোজিশনের পরে এখানে বসাতে পারেন না। এবার ক্লিয়ার করছি তোমাদেরকে, কি ক্লিয়ার করছি, প্রেপোজিশনের পরে ওর, যদি তুমি স্ট্রেট এরম ভাবে দেখছো মোবাইলকে, প্রেপোজিশনের ডান দিকে নাউন বসতে পারে, নালে প্রোনাউন বসতে পারে, এই দুটো বাদ দিয়ে অন্য কিছু আপনি এখানে বসাতে পারেন না, গ্রামাটিক্যালি এরর যাবে, ঠিক আছে। প্রেপোজিশনের ডান দিকে নাউন বসতে পারে ওর প্রোনাউন বসতে পারে, অন্য ভাষায় আবার আপনি বলতে পারেন প্রেপোজিশনের পরে নাউন বসতে পারে ওর প্রোনাউন বসতে পারে, অন্য কিছু কোনো শর্তেই বসবে না, বসে না, বসাতে পারেন না, ক্লিয়ার। কিন্তু প্রেপোজিশনের আগে আপনি ভার্ব বসাতে পারেন, প্রেপোজিশনের আগে আপনি অ্যাডজেক্টিভ বসাতে পারেন, প্রেপোজিশনের আগে আপনি নাউন বসাতে পারেন, প্রেপোজিশনের আগে আপনি প্রোনাউন বসাতে পারেন। মানে যদি বলি প্রেপোজিশনের বাঁ দিকটায়, যদি এরম ভাবে বোর্ডকে দেখছো, বাঁ দিকটায় আপনি ভার্ব বসাতে পারেন, অ্যাডজেক্টিভ বসাতে পারেন, নাউন বসাতে পারেন, প্রোনাউন বসাতে পারেন। ওর আলাদাভাবে বলি, প্রেপোজিশনের আগে আপনি ভার্ব বসাতে পারেন, অ্যাডজেক্টিভ বসাতে পারেন, নাউন বসাতে পারেন, প্রোনাউন বসাতে পারেন। এই চারটা বাদ দিয়ে প্রেপোজিশনের আগে আর কোনো কিছু বসাতে পারেন না, পারবেন না, পারা যায় না, ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? তাহলে প্রেপোজিশনের ডেফিনেশনের মাধ্যমে আমরা বুঝে গেলাম প্রেপোজিশনের পরে নাউন বা প্রোনাউন বসে, এন্ড প্রেপোজিশনের আগে ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন ও প্রোনাউন, এই চারটি জিনিস বসে। এটাই তো প্রুফ করলাম আমি, এখানে যে ডেফিনেশন লিখলাম এই ডেফিনেশনের মাধ্যমে এটাই লিখলাম কি প্রেপোজিশনের পরে কি বসবে, প্রেপোজিশনের আগে কি বসে, এই জিনিসটা যদি তোমার মনে থাকে অনেকগুলো এরর কারেকশন তুমি ইজিলি এমনি করে ক্লিক করে দেবে। ওকে, তাহলে প্রেপোজিশনের ডেফিনেশন ডান, আই হোপ তোমাদের কোনো কোয়েরিজ থাকবে না, বুঝে গেছেন? অ্যান্ড আরো একটা জিনিস এখানে বলে দিই, হঠাৎ করে আমার মাথায় পড়লো, যারা যারা তোমরা ক্লাস দেখছো 3-4 দিন হয়তো আমাদের সাউন্ডের ইস্যুস আছে, টেকনিক্যালি কিছু ইস্যুস আছে, আমরা টেকনিক্যাল এক্সপার্টিসকে ডেকেছি, 3-4 দিনের মধ্যে সেটা শর্ট আউট হয়ে যাবে। আপাতত তোমরা কেউ ইয়ারফোন ওর হেডফোন লাগিয়ে এই ভিডিও দেখবে না, নর্মাল মোবাইলের সাউন্ডে শুনবে, এটা আমার রিকোয়েস্ট। 3-4 দিন পর দেন সাউন্ড যখন শর্ট আউট হয়ে যাবে, সাউন্ডের ইস্যুস শর্ট আউট হয়ে যাবে, দেন তোমরা ইয়ারফোন লাগিয়ে শুনতে পারো, দেখতে পারো, এনজয় করতে পারো। ওকে, চলুন তাহলে এবার সেকেন্ড কোয়েশ্চেন আসছে, স্যার প্রেপোজিশনের ডেফিনেশন আপনি বলে দিয়েছেন, তাহলে প্রেপোজিশনের কাইন্ডস ধরন বলে দিন, ক ধরনের হয় প্রেপোজিশন। প্রেপোজিশনের যদি কাইন্ডস বলেন আপনারা কি স্যার ক ধরনের প্রেপোজিশন হয়, তাহলে শুনে নিন। প্রেপোজিশন আমাদের প্রেপোজিশনকে, আমাদের প্রাণের প্রেপোজিশনকে, ভালোবাসার প্রেপোজিশনকে আমরা 3টে ভাগে ভাগ করি। ক ভাগে ভাগ করি? 3টে ভাগে ভাগ করি। প্রেপোজিশনকে আমরা 3টে ভাগে ভাগ করে থাকি। কি কি? এই 3টে ভাগের মধ্যে এখানে দেখে নিন আপনারা, 3টে ভাগের মধ্যে এখানে আছে ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড। ফার্স্ট আমরা যে ভাগটা করি সেটাকে বলি আমরা জেনারেল প্রেপোজিশন, সাধারণ প্রেপোজিশন যেটাকে বলে থাকি আমরা জেনারেল প্রেপোজিশন, ঠিক আছে? এটা কি স্যার খায় না মাথায় দেয়? এটা এই জেনারেল প্রেপোজিশনের ক্যাটাগরিতে, এই জেনারেল প্রেপোজিশনের ক্যাটাগরিতে আমাদের অ্যাট এসে যাবে, ইন এসে যাবে, দেন আপনি বলতে পারেন টু এসে যাবে, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু এসে যাবে এখানে, ঠিক আছে? এটা ইনটা ক্যাপিটাল হয়ে গেছে, এটা একটু শর্ট আউট করে দিই। ইন, অ্যাট, ইন, টু, যা যা বসাবেন আপনি বসান। দেন তারপরে একটা থাকে আমাদের ফ্রেজাল ভার্ব। কি ভার্ব? ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব, এই ফ্রেজাল ভার্ব কিছুই না, এটা হচ্ছে আমাদের ভার্ব প্লাস প্রেপোজিশন। কি বললাম? ভার্ব প্লাস প্রেপোজিশন হচ্ছে ফ্রেজাল ভার্ব। ওকে, তার মানে যদি আমি এদেরকে শর্ট আউট করি তাহলে এই ফর্মুলাটা এখানে বলে, একটা ভার্ব নিলাম আমি, এখানে একটা ভার্ব নিলাম লুক, একটা প্রেপোজিশন নিলাম
আপ, দেন এটা নর্মালি ইডিএম এর মতো বিহেভ করবে, মানে এর নিজস্ব একটা মিনিং থাকবে। ভার্বের এখানে লুকের মানে আলাদা, প্রেপোজিশন আপের মানে আলাদা, কিন্তু এখানে যেই দুটো জিনিসকে একসাথে নিয়ে আসলাম দেন সেটা ইডিএম এর মতো কাজ করবে, এর নিজস্ব একটা মানে থাকবে। তাহলে এই লুক আপ মানে, এই লুক আপ মানে এখানে যদি আপনি লেখেন লুক আপ, এই লুক আপ মানে হয় টু সার্চ, টু সার্চ কিছু খোঁজা, কি খোঁজা? ইনফরমেশন, ইনফো। লুক আপ মানে হয় কোনো কিছু খোঁজা, কি খোঁজা? ইনফরমেশন খোঁজাকে বলে লুক আপ। তাহলে ফ্রেজাল ভার্ব হলো ভার্ব প্লাস প্রেপোজিশন। ফ্রেজাল ভার্বের তোমাদেরকে লিস্ট দেওয়া হবে যখন তোমাদের 1-2 মাস ক্লাস হয়ে যাবে, তখন আমি তোমাদেরকে টপ ফ্রেজাল ভার্বগুলো অ্যাকর্ডিং টু মাই পয়েন্ট অফ ভিউ যেগুলো এক্সামে আসার সেগুলোর আমি পিডিএফ প্রোভাইড করে দেবো। লাস্টে খুবই অ্যাডভান্স লেভেলের যদি প্রেপোজিশন পড়ো, দেন লাস্টে থাকে প্রেপোজিশন সুপারফ্লোজ ইউসেজ, সুপারফ্লোজ ইউসেজ। এটা কি? এটা যতক্ষণ না আপনি প্রেপোজিশন পুরো পাকাপাকি হয়ে যাবেন, পোক্ত হয়ে যাবেন, ততদিন আমি সুপারফ্লোজ ইউসেজকে টাচ করতে পারি না, আপনার মাথার উপর দিয়ে চলে যাবে। অ্যাডভান্স ইংলিশের ক্ষেত্রে শেখানো হয়, এটাও আপনাকে এই ক্লাসের মধ্যে শেখানো হবে। আপাতত আপনি জেনারেল প্রেপোজিশনকে হ্যান্ডেল করুন, জেনারেল প্রেপোজিশনকে সুন্দরভাবে বুঝে নিন, কিভাবে কি করতে হবে সবগুলো বুঝে নিন, তারপরে ফ্রেজাল ভার্ব বুঝিয়ে দেবো, দেন তারপরে সুপারফ্লোজ ইউসেজ কিভাবে প্রেপোজিশনের ক্ষেত্রে আমরা এরর করে থাকি সেটা আমি শিখিয়ে দেব। ঠিক আছে? তাহলে প্রেপোজিশনের এটা হচ্ছে ধরন। তাহলে এখন আমাদের হেডিং যদি দিই, এখন আমাদের হেডিং থাকবে তাহলে কি? জেনারেল প্রেপোজিশন। জেনারেল প্রেপোজিশন অনেকগুলোই আছে, সবগুলো আমরা এই ক্লাসের মধ্যে শর্ট আউট করব। তাহলে জেনারেল প্রেপোজিশনের ক্ষেত্রে জেনারেল প্রেপোজিশন যদি আমরা হেডিং দিই, আমরা কি করছি? আমরা পড়ছি স্যার জেনারেল প্রেপোজিশন, জেনারেল প্রেপোজিশন, প্রেপোজিশন। দেন এই জেনারেল প্রেপোজিশনের মধ্যে আমাদের সবচেয়ে ফার্স্ট যে প্রেপোজিশনটা থাকে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের ইন আর অ্যাট। এটা আমাদের হিউজ অ্যামাউন্টে থাকে। দুটোই আমরা প্লেসের ক্ষেত্রে ইউজ করি। ইনকে আমরা ইউজ করি কোথায়? ইনকে আমরা ইউজ করি বিগ প্লেস, বিগ প্লেস বড় একটা জায়গার ক্ষেত্রে, অ্যান্ড অ্যাটকে আমরা ইউজ করি স্মল প্লেস। এটা তোমরা সবাই ছোটবেলা থেকে জানো, কিন্তু কিভাবে ইউজ করতে হয় আজকে আমি শেখাচ্ছি। আজকে প্রপার ইউজ শিখবে, প্রেপোজিশনকে কিভাবে বুঝতে হয়, কিভাবে ইউজ করতে হয়। এক্সাম্পল নিলাম, আমি একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। আমি এটা তো এখানেই থাকছি, একটা এক্সাম্পল নিচ্ছি। এক্সাম্পল আমি এখানেই নিচ্ছি, এখানেই নিচ্ছি দুটো এক্সাম্পল। একটা এক্সাম্পল নিলাম আমি, আর কে ইজ ড্যাশ বেলঘরিয়া ড্যাশ কলকাতা। দেন আরো একটা এক্সাম্পল নিলাম আমি, আর কে লিভস ড্যাশ কলকাতা ড্যাশ, সেম সেন্টেন্সই নিলাম, বেলঘরিয়া। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সেন্টেন্স। দেন এক্ষেত্রে তোমরা ইজিলি, যেহেতু বিগ প্লেস এন্ড স্মল প্লেস দেখেছো, দেন ইজিলি তোমরা বসিয়ে দেবে। কি বসিয়ে দেবে? তোমাদের অ্যান্সার এটাই তো আসবে। তোমাদের অ্যান্সার আসবে স্যার এখানে আপনি অ্যাড বসিয়ে দিন, এখানে আপনি ইন বসিয়ে দিন, এন্ড এখানে আপনি ইন বসিয়ে দিন, এখানে আপনি অ্যাড বসিয়ে দিন। এটাই অ্যান্সার আসবে। আমি জানি এটাই অ্যান্সার আসবে, এটাই শিখেছো, কিন্তু প্র্যাকটিক্যালি কিছু শেখোনি। প্র্যাকটিক্যালি আজকে আমি দেখাচ্ছি কিভাবে জিনিসটা হবে, কিভাবে তুমি সলভ করবে। প্র্যাকটিক্যালি যদি তুমি দেখো, তাহলে আমি এটা স্কেচ করলাম, কি এটা স্কেচ করলাম আমি একটা প্লেস, এটা স্কেচ করলাম আমি একটা প্লেস। এই প্লেসের মধ্যে এই প্লেসের নামটা কি দিলাম? এই প্লেসের নাম দিলাম আমি স্যার কলকাতা। এই প্লেসের নাম কি দিলাম? আমি কলকাতা নাম দিলাম স্যার। তাহলে যদি আর কে ইজ ইন কলকাতা বলি,
তাহলে কলকাতা এই জায়গা থেকে ধরে নাও আর কে এখানে আছে, দেন এক্ষেত্রে আপনি কি করবেন, ইন ইউজ করবেন। ইন কোন সেন্সে ইউজ করা হয়, ইন আমরা দুটো সেন্সে ইউজ করি, একটা ইদার সারাউন্ড অর বলতে পারেন আপনি সারাউন্ড অর এনক্লোজ সেন্সে আমরা ইন ইউজ করি। কোন সেন্সে, সারাউন্ড ওর এনক্লোজ সেন্সে। এনক্লোজ ওর সারাউন্ড মানে কি, যদি আর কে এই জায়গায় আছে, যদি আর কে এই জায়গায় আছে, তাহলে আর কে স্ক্যাচ করব আমি, এটা হচ্ছে আর কে, ইয়ো আর কে, ওকে হাসবে না, এটা হচ্ছে আর কে কোথায় আছে, পয়েন্ট আমি দিলাম এই জায়গাটায় আর কে আছে, তাহলে কোথাকার জায়গাটার নাম হচ্ছে কলকাতা। দেন তাহলে আর কে কলকাতা পুরোটাই সারাউন্ড ওর এনক্লোজ করে রেখে দিয়েছে, আর কে পুরো কলকাতা সারাউন্ড ওর এনক্লোজ করে রেখে দিয়েছে, মানে ঘিরে রেখে দিয়েছে। তাহলে এই যে আর কে চারিদিক থেকে কলকাতা ঘিরে রেখে দিয়েছে, ওর সারাউন্ড করে রেখে দিয়েছে, সেই জন্য আমরা এখানে ইন ইউজ করব। মানে কলকাতার যে কোনো একটা জায়গায় আর কে আছে, এক্সাক্ট কোনো লোকেশন বলা হয়নি, ঠিক আছে। কিন্তু যদি আমি এই পয়েন্টটাই বলি, এই পয়েন্টটা এই যে পয়েন্টটা দেখিয়ে দিলাম, এই পয়েন্টটাই যদি বলি, তাহলে এই পয়েন্টটাকে আমরা বলি স্পেসিফিক লোকেশন। স্পেসিফিক লোকেশন কি লোকেশন, স্পেসিফিক লোকেশন। তাহলে এই স্পেসিফিক লোকেশনে যদি আর কে থাকে, তাহলে এটা তো পুরোটাই কলকাতা, কিন্তু এক্সাক্ট একটা লোকেশন বা স্পেসিফিক একটা লোকেশন বলে দিচ্ছি, ওই স্পেসিফিক লোকেশনের জন্য আমরা অ্যাট ইউজ করি। এখানে কোনো সারাউন্ডের সেন্স বা চারিদিক থেকে ঘিরার কোনো সেন্স থাকে না। আমি কি বললাম আরেকবার বলে দিচ্ছি, এটা যদি তোমার পুরোটাই বেলঘড়িয়া হয়, এটা যদি বেলঘড়িয়া হয়, আমি লিখলাম এখানে বেলঘড়িয়া, যেহেতু এই জিনিসটা যদি ক্লিয়ার না থাকে দেন বুঝতে পারবেন, আমি প্রেপোজিশন পুরোটাই ম্যাপের মাধ্যমেই বোঝাবো। এটা যদি বেলঘড়িয়া হয়, কোনো মানুষ যদি এখানে থাকে, কোনো মানুষ যদি এখানে থাকে, এখানে ধরে নিন তোমাদের টিএস খান স্যার আছে, এখানে ধরে নিলাম তোমাদের টিএস খান স্যার আছেন, দেন এক্ষেত্রে বেলঘড়িয়ার মধ্যেই উনি আছেন, তাহলে কি করছে বেলঘড়িয়া চারিদিক থেকে টিএস খান স্যারকে ঘিরে রেখেছে, তাই না স্যার, চারিদিক থেকে টিএস খান স্যারকে ঘিরে রেখেছে, চারিদিক থেকে টিএস খান স্যারকে ঘিরে রেখেছে, সেই জন্য তো আমি বলতে পারি এখানে টিএস খান স্যার ইজ ইন বেলঘড়িয়া, তাই না স্যার। এই যে ইনটা আসলো, কেন আসলো, যেহেতু বেলঘড়িয়ার মধ্যে আছে টিএস খান স্যার, বেলঘড়িয়া চারিদিক থেকে ঘিরে রেখেছে, আগরপাড়া ঘিরে রাখেনি, সোদপুর ঘিরে রাখেনি, দমদম ঘিরে রাখেনি, বেলঘড়িয়া ঘিরে রেখেছে। এই সেন্সটাকেই আমরা বলি কি সেন্স, এই সেন্সটাকে আমরা বলি সারাউন্ড সেন্স ওর এনক্লোজ সেন্স। এই সেন্সের ক্ষেত্রে আমরা ইন ইউজ করি। কিন্তু এক্ষেত্রে আবার যদি আমি এক্সাক্ট একটা লোকেশন দিই, কি এই জায়গাটার নাম হচ্ছে কি, এই জায়গাটার নাম হচ্ছে যতীন দাস নগর, এই জায়গাটার নাম হচ্ছে যতীন দাস নগর। তাহলে এই যতীন দাস নগরে যদি তোমার টিএস খান স্যার থাকে, তাহলে এক্ষেত্রে তো একটা এক্সাক্ট লোকেশন বলছি, এ তো পুরোটাই বেলঘড়িয়া, কিন্তু এই বেলঘড়িয়ার মধ্যে টিএস খান স্যার আছে কোথায়, টিএস খান স্যার এই জায়গাটায় আছেন। তাহলে এক্ষেত্রে আমি কি লিখতে পারি, এক্ষেত্রে আমি লিখতে পারি টিএস খান স্যার ইজ at যতীন দাস নগর, যতীন দাস নগর, তাই না স্যার, at যতীন দাস নগর। তাহলে at কোন জায়গায় ইউজ করব আমরা, at আমরা স্পেসিফিক লোকেশনের ক্ষেত্রে ইউজ করব, আর ইন যে দিক থেকে চারিদিক থেকে ঘুরে থাকবে, যখনই কোনো বড় প্লেস ছোট প্লেস দেবে এরকম করে ম্যাপ এঁকে নেবে, দেন বুঝে নেবে। এবার এক্ষেত্রে কি হলো, এই সেন্টেন্সটা ভুল আছে, কেন ভুল আছে, আমরা জানি নাউনের ক্ষেত্রে পড়বো বা অ্যাডভার্বের ক্ষেত্রে পড়বো কি আগে আপনাকে স্মল প্লেস লিখতে হবে, তারপর আপনাকে বিগ প্লেস লিখতে হবে। এটা হচ্ছে নিয়ম, যে কোনো সেন্টেন্সের নাউনে বা অ্যাডভার্বের ক্ষেত্রে এই নিয়মটা আমরা লিখি। তাহলে এক্ষেত্রে আগে আপনাকে বেলঘড়িয়াকে লিখতে হবে, তারপরে আপনাকে কলকাতাকে লিখতে হবে। তাহলে এক্ষেত্রেও আপনার অ্যান্সারটা হবে আর কে লিভস at বেলঘড়িয়া in কলকাতা।
ইন কলকাতা। বুঝলেন? অ্যাট বেলঘরিয়া ইন কলকাতা। কেন? যেহেতু আমাদের নাউনের নিয়ম অনুযায়ী বা অ্যাডভার্বের নিয়ম অনুযায়ী ছোট প্লেসকে আগে লিখতে হবে, বড় প্লেসকে পরে লিখতে হবে। সেই জন্য এই সেন্টেন্সটা আপনার ঠিক হবে। এটা আপনি গ্রামাটিক্যালি ঠিক করলেও সেন্টেন্সগতভাবে ভুল হয়ে যাবে। আজকে এই অবধিই থাক। তোমরা যারা যারা এই ক্লাসটা দেখবে একটু লাইক দেবে, শেয়ার করবে, অ্যান্ড দেন কমেন্ট পাস করবে, অ্যান্ড নিজের বন্ধুদেরকে দেখাবে। যদি তোমরা এই সাপোর্টটা আমাদেরকে দিতে থাকো তাহলে আরও বিভিন্ন আকারে বিভিন্ন সুন্দর সুন্দর আমি ক্লাস নিয়ে আসবো। তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ারের পুলিশের কোয়েশ্চেন, সিজিএলের কোয়েশ্চেন, ক্লার্কশিপের কোয়েশ্চেন, সবগুলো কোয়েশ্চেন আমি নিজেই সলভ করাবো। সবাই ভালো থেকো, সুস্থ থাকেন, হাসতে থাকো। হ্যাভ এ গুড নাইট।